হর হর মহাদেব বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেলওয়ে জেই বিশাল দাস। আজকে হবে মিশন ডাব্লিউবি এসিডিসিএল 2025-এর 6 নম্বর ক্লাস এবং সার্কিট থিওরির 2 নম্বর ক্লাস। এর আগেও অলরেডি 5টা ক্লাস নেওয়া হয়ে গেছে, যা খুবই সুন্দরভাবে হয়েছে এবং অনেক অনেক স্টুডেন্টস অনেক ভালোবাসাও দিয়েছে। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স, তারা আগের এই 5টা ক্লাস অবশ্যই দেখে আসতে পারো এবং ক্লাসগুলির নোটস তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। আর এই সমস্ত ক্লাস এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তোমাদের আগের এবং আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে জয়েন করতে পারো লাইভ গুগল মিট ব্যাচে, যেখানে থাকবে ফুল সিলেবাস, নোটস, ডাউট ক্লিয়ার, প্রতিদিন লাইভ ক্লাস 8টা থেকে 10টা, রাত 8টা থেকে 10টা 2 ঘন্টা করে, এবং তার রেকর্ডিংসও অ্যাভেলেবেল থাকবে। এবং সব থেকে ভালো যে জিনিস সেটা হলো ফাস্ট ট্র্যাক সিলেবাস কমপ্লিট হবে সেখানে। তো আর এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কেবলমাত্র 199-এ। এই মিনিমাম ফিস রাখা হয়েছে শুধুমাত্র সিরিয়াস ক্যান্ডিডেটসদের কথা ভেবে, যাতে বাইরের কোনো স্টুডেন্টস ক্লাসে এসে ডিস্টার্ব করতে না পারে। তো আগের ক্লাসেস এবং আজকের ক্লাস দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা জয়েন করতে আগ্রহী হও, তাহলে অবশ্যই এই কিউআর কোডে পেমেন্ট করে সেই পেমেন্টের স্ক্রিনশট, তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার টেলিগ্রাম আইডি বা তোমার টেলিগ্রাম কিউআর কোড আমার এই মেল আইডিতে পাঠিয়ে দেবে এবং আমি অতি সত্বর তোমাদের একটি প্রাইভেট গ্রুপে জয়েন করিয়ে দেবো এবং সেখানে তোমরা ক্লাসেসের সমস্ত আপডেটস পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে করব কির্শফস ল। কির্শফের দুটো ল, একটা হচ্ছে কেসিএল আর একটা হচ্ছে কেভিএল। কেসিএল মানে কির্শফস কারেন্ট ল এবং কেভিএল মানে কির্শফস ভোল্টেজ ল। তো আমরা সবার ফার্স্টে দেখে নেব হোয়াট ইজ কির্শফস কারেন্ট ল। কির্শফস কারেন্ট ল কি বলছে? ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য অ্যালজেব্রাইক সাম অফ কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন পয়েন্ট ইজ জিরো। মানে কোনো একটা জাংশন পয়েন্টে যদি অনেকগুলো কারেন্ট মিট করে বা সাক্ষাৎ করে, তাহলে তাদের অ্যালজেব্রাইক সাম বা বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। তো একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝা যাক। দেখো, এটা হলো একটা জাংশন পয়েন্ট। এখানে দেখো I1, I2, I3, I4, I5 এরকম অনেকগুলো কারেন্টের সাক্ষাৎ হয়েছে। তাহলে এখানে দেখো I1, I2 এবং I3 এরা জাংশন পয়েন্টে ঢুকছে এবং I4 এবং I5 জাংশন পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। যদি যে ইনকামিং কারেন্টগুলো সেইগুলোকে আমি পজিটিভ এবং আউটগোয়িং কারেন্টগুলোকে নেগেটিভ ধরে নিই, তাহলে আমি কি রকম লিখতে পারি? প্লাস I1 প্লাস প্লাস I2 প্লাস প্লাস I3, এগুলো ইনকামিং কারেন্ট, তাই এগুলোকে পজিটিভ ধরেছি। এবার নেগেটিভ কোনগুলো? যেগুলো আউটগোয়িং কারেন্ট। আউটগোয়িং কারেন্ট কি কি? -I4 প্লাস অফ -I5। এই সমস্ত কিছুর বীজগাণিতিক সমষ্টি কি হবে? জিরো হবে। এটাই আমাকে কির্শফস কারেন্ট ল এর ফার্স্ট পয়েন্ট বলছে। ইন অ্যান ইলেকট্রিক সার্কিট দ্য অ্যালজেব্রাইক সাম অফ কারেন্টস মিটিং অ্যাট এনি জাংশন পয়েন্ট ইজ জিরো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটাকে ওয়ান লাইনে কি লেখা যায়? লেখা যায় যে সামেশন অফ বি ইকুয়াল টু 1 to n আই সাফিক্স বি ইকুয়াল টু জিরো। মানে এই বি এর মান 1, 2, 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে, তাই তো? এবং তাদের বীজগাণিতিক সমষ্টি শূন্য। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি? যদি I1, I2 এবং I3 কে এই সাইডে রাখি এবং -I4 এবং -I5 কে জিরোর সাইডে নিয়ে চলে যাই, তাহলে লেখা যায় I4 প্লাস I5। তাহলে কি এই জিনিসটা বলা যায় যে ইনকামিং কারেন্টের সাম সেটাই হবে আউটগোয়িং কারেন্টের সাম? যে কারেন্টস আমার জাংশন পয়েন্টে ঢুকছে সেটা ইকুয়াল টু যে কারেন্টস জাংশন পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখো কির্শফস কারেন্ট ল এর সেকেন্ড পয়েন্টটা এটাই বলেছে
the sum of currents entering a junction point is equal to the sum of the currents leaving the junction point. তাহলে আমরা বলতে পারি sum of incoming currents equal to sum of outgoing currents. বলা যায় না? তো এইটা হলো কিরশফস কারেন্ট ল এর সেকেন্ড পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলেছে? নেক্সট পয়েন্ট বলেছে ইট ইজ বেসড অন ল অফ কনজারভেশন অফ চার্জ। তাহলে এটি কি করে? চার্জের সংরক্ষণ সূত্র মেনে চলে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, আমি যদি এর উভয় পক্ষে টি দিয়ে গুণ করি, তাহলে এখানে কি পাবো? i1t প্লাস i2t প্লাস i3t ইকুয়াল টু i4t প্লাস i5t। আর আমরা জানি q ইকুয়াল টু it। তাহলে আমরা i1t কে লিখতে পারি কি q1, i2t কে qt, একইভাবে প্লাস q3 ইকুয়াল টু q4 প্লাস q5। মানে যে পরিমাণ চার্জ জাংশন পয়েন্টে এন্ট্রি নিচ্ছে সেই পরিমাণ চার্জই জাংশন পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। মানে জাংশন পয়েন্টে কোনো চার্জের অ্যাকুমুলেশন হচ্ছে না। মানে ল অফ কনজারভেশন অফ চার্জ এই সূত্রটা মেইনটেইন হচ্ছে কেসিএল এর ক্ষেত্রে। তো আশা করি কেসিএল এর এই তিনটে পয়েন্ট খুব সুন্দরভাবে বোঝা গেছে। তাহলে এবার তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করো। দেখো এটা একটা কেসিএল এর কোয়েশ্চেন। কি বলেছে? রাইট দ্য কারেন্ট ইকুয়েশনস এট 3 নোডস অফ দ্য ফলোইং সার্কিট। তাহলে এখানে তিনটে নোডস দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। তাহলে এই তিনটে নোডসে কেসিএল কিভাবে লাগছে তার তিনটে ইকুয়েশন দেওয়া আছে এবং এই তিনটে ইকুয়েশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টে যদি কেসিএল লাগাই তাহলে আমরা কি পাবো? দেখো 3 এম্পিয়ার তোমার ঢুকছে এবং i1 এবং i2 বেরিয়ে যাচ্ছে। তাহলে লিখতে পারি 3 ইকুয়াল টু i1 প্লাস i2। ইনকামিং কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে i1 প্লাস i2। এবার যদি 2 নম্বর পয়েন্টে কেসিএল লাগাই তাহলে কি পাই? ইনকামিং কারেন্ট i2 এবং আউটগোয়িং কারেন্ট i3 আর i4। তাহলে আমি লিখতে পারি i2 ইকুয়াল টু i3 প্লাস i4। আর যদি কেসিএল 3 নম্বর পয়েন্টে লাগাই তাহলে কি পাই? i4 আর 5 অ্যাম্পিয়ার, i4 আর 5 অ্যাম্পিয়ার এরা ইনকামিং এবং আউটগোয়িং কে i5। তাহলে আমি বলতে পারি i4 প্লাস 5 ইকুয়াল টু i5। তাহলে এখানে জিরোর ফর্মে রয়েছে, তাই না, এই প্রথমটা। তাহলে এটাকে কি লিখতে পারি? i1 প্লাস i2 মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা কোন কোন ইকুয়েশনে আছে? এ নম্বর ইকুয়েশনে, সি নম্বর ইকুয়েশনে আর ডি নম্বর ইকুয়েশনে। তাহলে বি নম্বর ইকুয়েশন ক্যান্সেল। নেক্সট ইকুয়েশন কি লেখা যায়? i2 মাইনাস i3 ইকুয়াল টু i4। তাহলে দেখি i2 মাইনাস i3 ইকুয়াল টু i4 কোথায় কোথায় আছে? দেখো সি নম্বর অপশানে ডি নম্বর অপশানে i2 মাইনাস i3 ইকুয়াল টু i4 আছে। তাহলে এ নম্বরে তো i2 প্লাস i3 i4 আছে, তাহলে এটাও ক্যান্সেল। তাহলে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এটাকে কি লেখা যায়? i4 ইকুয়াল টু i5 মাইনাস 5। তাহলে এটা আছে সি নম্বরে, কারণ ডি নম্বরে আছে i4 ইকুয়াল টু i5 প্লাস 5। তাহলে সি অপশন হবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কিরশফস ভোল্টেজ ল। কি বলছে? ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট দ্য অ্যালজেব্রাইক সাম অফ অল ভোল্টেজেস অ্যারাউন্ড এ ক্লোজড পাথ অর মেশ ইকুয়াল টু 0। মানে কোনো একটা ক্লোজড পাথ বা মেশে যত ভোল্টেজ থাকবে সেটা হতে পারে ব্যাটারির ভোল্টেজ বা সেটা হতে পারে কোনো এলিমেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা, যতই ভোল্টেজ থাকুক কিনা সমস্ত ভোল্টেজের বীজগাণিতিক সমষ্টি হবে 0। তাহলে একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝা যাক। দেখো এই একটা মেশ বা ক্লোজড পাথ আছে
এখানে দুটো ভোল্টেজ সোর্স বা ব্যাটারি আছে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V4। তাহলে এই V1 আর V4 এর জন্য আমার সার্কিটে একটা কারেন্ট ফ্লো করবে, এবং সেই কারেন্ট ফ্লো করার জন্য এই তিনটে রেজিস্ট্যান্সে R2, R3 আর R5 এ ভোল্টেজ ড্রপস হবে। আমি মনে করলাম যে R2 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V2, R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V3 এবং R5 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে V5। তাহলে সার্কিটে যে ভোল্টেজ দিচ্ছে মানে V1 আর V4 এদের যদি পজিটিভ ধরি এবং যে সমস্ত এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাদের যদি নেগেটিভ ধরি, তাহলে ইকুয়েশনটা কিরকম হবে? প্লাস V1 প্লাস অফ প্লাস V4। এই দুটো হচ্ছে আমার সার্কিটের ব্যাটারি, এরাই ভোল্টেজ দিচ্ছে, মানে পুরো সার্কিটে এরাই পরিচালনা করছে। তাহলে ভোল্টেজ ড্রপ কি কি? V2, V3 আর V5 এদের কি ধরবো? নেগেটিভ। তাহলে প্লাস অফ মাইনাস V2 প্লাস অফ মাইনাস V3 প্লাস অফ মাইনাস V5 ইকুয়াল টু 0, এটা বলতে পারি। তাহলে এই সার্কিটের যত ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলোর বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু 0, যেটা আমার বলছে কিরশফস ভোল্টেজ ল। এটাকে এক লাইনে কিভাবে লিখতে পারি? সামেশন অফ বি ইকুয়াল টু 1 টু n ভি সাফিক্সে বি ইকুয়াল টু 0, মানে বি এর মান 1, 2, 3, 4, 5 যা ইচ্ছা হতে পারে, এগুলোর বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু 0। আশা করি এই লাইনটা বোঝা গেছে। নেক্সট, এই লাইন থেকে আর কি লিখতে পারি? নিশ্চয়ই লেখা যায় V1 প্লাস V4 ইকুয়াল টু এই V2, V3 আর V5 কে আমি জিরোর এই সাইডে নিয়ে আসছি, তাহলে V2 প্লাস V3 প্লাস V5। তাহলে দেখো সার্কিটে যে ভোল্টেজ রাইজ করছে মানে V1 আর V4 সেটা ইকুয়াল টু সার্কিটে যে ভোল্টেজ ড্রপস গুলো হচ্ছে সেটাই তো লিখেছি, V1 প্লাস V4 ইকুয়াল টু V2 প্লাস V3 প্লাস V5। V1 আর V4 হচ্ছে সার্কিটের ভোল্টেজ রাইজ করছে এবং V2, V3, V5 এদের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে কিরশফস ভোল্টেজ ল এর সেকেন্ড পয়েন্টটা দেখে নেওয়া যাক। কি বলছে? দ্য সাম অফ ভোল্টেজ রাইজেস ইন এ সার্কিট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ ভোল্টেজ ড্রপস ইন দ্য সার্কিট। তাহলে আমি বলতে পারি সাম অফ ভোল্টেজ রাইজেস ইকুয়াল টু সাম অফ ভোল্টেজ ড্রপস, তাই না? এটাই হলো সেকেন্ড পয়েন্টের মিনিং। এবার থার্ড পয়েন্ট দেখে নেওয়া যাক। থার্ড পয়েন্ট কি বলছে? ইট ইজ বেসড অন ল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে কি এই এনার্জির সংরক্ষণ সূত্রকে মেনে চলে। তাহলে তুমি ভাবো আমি যদি এর দুপাশে কিউ দিয়ে গুণ করি, কিউ দিয়ে, তাহলে এখানে কি পাওয়া যায়? কিউ V1 প্লাস কিউ V4 ইকুয়াল টু কিউ V2 প্লাস কিউ V3 কিউ V5। আর আমরা একটা ইকুয়েশন জানি W ইকুয়াল টু কিউ ভি। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? W1 প্লাস W4 ইকুয়াল টু W2 প্লাস W3 প্লাস W5। আর ওয়ার্ক মানেই এনার্জি, তাহলে কি বোঝা যাচ্ছে? V1 আর V4 যে এনার্জি দিচ্ছে মানে W1 প্লাস W4 সেটাই R2, R3 আর R5 সেই এনার্জিটাই নিচ্ছে W2 প্লাস W3 এবং W5 হিসাবে। তাহলে কি হচ্ছে? ল অফ কনজারভেশন অফ এনার্জি, এইটা কিরশফস ভোল্টেজ ল মেনে চলছে। তাহলে কিরশফস কারেন্ট ল KCL এ কি করছে? ল অফ কনজারভেশন অফ চার্জকে মেনে চলছে এবং কিরশফস ভোল্টেজ ল ল অফ কনজারভেশন অফ এনার্জিকে মেনে চলছে। এবার এটা মনে কি করে রাখবে? এই দেখো, এই যে সি আছে না, সি, সি মানে চার্জ, এইভাবে মনে রাখতে পারো। তাহলে KCL হবে চার্জ, তাহলে KVL হবে কি? এনার্জি। সিম্পল জিনিস, আশা করি প্রত্যেকের মনে থাকবে। এবার তাহলে
কেভিএল এর যে প্রবলেমগুলো থাকে মেশ অ্যানালাইসিস, সেখানে যে সাইন কনভেনশন ইউজ করা হয়, তো সেটা খুব ভালোভাবে বুঝে নাও। মানে কোনো একটা মেশে কেভিএল লাগালে মানে কারেন্টের ডিরেকশন কি ধরবো, বা ভোল্টেজের পজিটিভ নেগেটিভ এই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক মানে সংশয় থাকে। তো সেইটা আজকে একদম দূর করে নাও। তো এখন খুব ভালোভাবে ভিডিওটাকে দেখো। তো প্রথম কাজ হবে ব্যাটারির থেকে কারেন্ট বার করা। তাহলে আমরা জানি কোনো ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরোয় এবং নেগেটিভ প্রান্তে এসে কারেন্ট ঢোকে। তাহলে আমরা ধরে নিলাম V1 এর কারেন্ট হচ্ছে I1, পজিটিভ প্রান্ত থেকে বেরোচ্ছে এবং নেগেটিভ প্রান্তে এসে ঢুকছে, এটা হলো I1। V2 এর কারেন্ট হলো I2, পজিটিভ প্রান্ত থেকে বেরোচ্ছে এবং নেগেটিভ প্রান্তে এসে ঢুকছে। V3 এর কারেন্ট হচ্ছে I3, পজিটিভ প্রান্ত থেকে বেরোচ্ছে, নেগেটিভ প্রান্তে ঢুকছে। V4 এর কারেন্ট হচ্ছে I4, পজিটিভ প্রান্ত থেকে বেরোচ্ছে এবং নেগেটিভ প্রান্তে এসে ঢুকছে। নেক্সট কাজ হচ্ছে একটা লুপ ধরে নেওয়া। সেটা হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ বা হতে পারে ক্লকওয়াইজ, দুই ক্ষেত্রেই একই আসবে। এইবার সাইন কনভেনশনটা খুব ভালোভাবে বুঝে নিই। ধরো এখানে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, আর এটা হলো ডিরেকশন অফ লুপ। তাহলে দেখতে হবে যে আমার লুপটা কোন দিকে যাচ্ছে। লুপটা দেখো ব্যাটারির পজিটিভ হয়ে নেগেটিভে যাচ্ছে, তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। মানে তুমি এইভাবে জিনিসটাকে ভাবো যে আগে একটা লোক পজিটিভ ছিল, সে আস্তে আস্তে পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে গেছে, ঠিক আছে? তাহলে এখন কি সে নেগেটিভ হয়ে যাবে, সেই জন্য এই যেটা থাকবে এই ভ্যালুটাকে আমি লিখবো -E। মানে এর তো একটা নির্দিষ্ট মান থাকবে, ধরো 12 ভোল্ট, 5 ভোল্ট, যে কোনো একটা মান থাকবে। তাহলে ডিরেকশন অফ লুপ যদি দেখি, আমার পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, মানে সে আগে পজিটিভ ছিল, এখন নেগেটিভ লোকজনের সঙ্গে থেকে থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। মানে সমাজ, এটা ধরো সমাজ, সমাজ যেমন বলছে সমাজ নেগেটিভ দিকে নিয়ে যাচ্ছে, তাই ও এখন নেগেটিভ হয়ে গেছে, এরকম ভাবে ভাবতে পারো। এরপর দেখো এই একটা ব্যাটারি, এর নেগেটিভ প্রান্ত এটা, পজিটিভ প্রান্ত এটা। এবার ডিরেকশন অফ লুপ এদিকে যাচ্ছে, মানে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, মানে আগেও নেগেটিভ টাইপের লোক ছিল, এখন কি হয়েছে আস্তে আস্তে বিভিন্ন মোটিভেটরের কথা শুনছে, বিভিন্ন ঋষিমুনিদের কথা শুনছে, আস্তে আস্তে ও মোটিভেশন পাচ্ছে। তাহলে কি হচ্ছে, নেগেটিভ থেকে দিন দিন পজিটিভের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ও এখন পজিটিভ ব্যক্তি হয়ে উঠবে, তাহলে এটা হবে +E। আশা করি ব্যাটারির সাইন কনভেনশনটা বোঝা গেছে। তাহলে প্রথমে আমরা ব্যাটারির সাইন কনভেনশনটা দেখে নিই যে কিভাবে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই লুপটা আমি কি করেছি, ক্লকওয়াইজ ধরেছি, তাহলে এই লুপটা এখন কি এরকম ভাবে যাবে। তাহলে দেখো এখানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, মানে কি এখন পজিটিভ ব্যক্তি হয়ে উঠছে, তাহলে আমি ধরবো +V1। আশা করি বুঝতে পেরেছো। এবার এই লুপটা দেখো, লুপটা এখন এইভাবে যাচ্ছে V2 এর ক্ষেত্রে, তাহলে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ও পজিটিভ ব্যক্তি হয়ে উঠছে, তাহলে হবে +V2। নেক্সট লুপের ডিরেকশন দেখো কি এই রকম, মানে কি দেখো আবার সেই নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, মানে ও কি পজিটিভ ব্যক্তি হয়ে উঠছে, তাহলে আমি বলতে পারি +V3। নেক্সট V4টা দেখবো, V4 এর ডিরেকশন দেখো, মানে লুপের ডিরেকশন হচ্ছে এই দিকে, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে আগেও পজিটিভ ছিল, এখনো নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি -V4, ঠিক আছে? তাহলে ব্যাটারির যে সাইন কনভেনশনটা সেটা আশা করি বোঝা গেছে। এবার দেখবো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিভাবে সাইন কনভেনশন গুলো নিব। মনে করো কারেন্ট হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, তুমি হলো কারেন্ট, আর ডিরেকশন অফ লুপ যেটা, সেটা হলো সমাজ, ঠিক আছে? এবার সমাজ তো সবসময় বলছে যে সরকারি চাকরি নেই, সরকারি চাকরি টাকা ছাড়া পাওয়া যায় না। ভারতে সরকারি চাকরি কোথায়, কেউই আজকাল সরকারি চাকরি পায় না, সবাই প্রাইভেটে ঢুকে যাও, এরকম সমাজের প্রচুর কাকা কাকিমারা এরকম বলতে থাকে। এবার তুমি হচ্ছে কারেন্ট, তুমি কি করলে, সমাজের কথা মতো, সমাজ যেভাবে বললো তুমি সেই দিকেই চলে গেলে, মানে ডিরেকশন অফ লুপ এদিকে, মানে সমাজ এদিকে, সমাজ বলছে সরকারি চাকরি নেই, আর তুমি কি করলে, সেই বরাবরই চলে গেলে, তুমি হচ্ছে কারেন্ট, তুমি সেই বরাবরই চলে গেলে। তাহলে আলটিমেটলি লাভ কি হলো, তুমি তো সরকারি চাকরি পেলে না, মানে তুমি কি করলে, নেগেটিভের দিকে চলে গেলে।
তুমি গোল্লায় চলে গেলে, তুমি প্রাইভেট জবের দিকে চলে গেলে, তাহলে তুমি কি হয়ে গেলে, মাইনাস আইআর হয়ে গেলে, মানে নেগেটিভ হয়ে গেলে। তাহলে ডিরেকশন অফ লুপ মানে সমাজ এবং তুমি যখন একই লাইনে যাবে তখন সেটা নেগেটিভ হয়ে যাবে, মানে তুমি গোল্লায় চলে গেলে। এইবার ধরো সমাজ এখনো বলে যাচ্ছে যে সরকারি চাকরি নেই, সরকারি চাকরি টাকা ছাড়া পাওয়া যায় না, ভারতে কোনো সরকারি চাকরি নেই, ঠিক আছে? এবং তুমি কি করলে, সেই কথা পাত্তা দিলে না, ঠিক আছে? তুমি সেই কথার পাত্তা দিলে না এবং তুমি নিজেকে প্রুফ করার জন্য যে আছে সরকারি চাকরি, আমি ভালোভাবেই বাঁচবো, সারা জীবন মজদুরি করে বাঁচবো না, এরকম একটা ফিলিংস নিয়ে পড়াশোনা শুরু করে দিলে। মানে সমাজ যেদিকে বলছে, যে সমাজ দেখো ডিরেকশন অফ লুপ, এ বলছে সরকারি চাকরি নেই, সরকারি চাকরি করো না, প্রাইভেট জবের দিকে চলে যাও, এই বরাবর সমাজ বলছে। আর তুমি কি করলে, সমাজের বিপরীতে চলে গিয়ে তুমি চলা শুরু করলে। তাহলে সমাজ এখন বলছে সরকারি চাকরি নেই, আর তুমি কি করলে, সমাজের বিপরীতে চলা শুরু করলে। মানে তুমি কি করছো, তুমি ইমপ্রুভ করছো, তুমি সমাজের কথাকে উপেক্ষা করছো, করে ইমপ্রুভ করে পজিটিভ দিকে চলে গেলে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি ধরবো, প্লাস আইআর। তাহলে একটা জিনিস বোঝো, যখন ডিরেকশন অফ লুপ এবং কারেন্টের ডিরেকশন সেম হবে তখন হবে নেগেটিভ। মানে সমাজ এবং তোমার চিন্তাধারা যখন সেম হবে, সমাজ বলছে সরকারি চাকরি নেই, তুমিও বলছো সরকারি চাকরি নেই, যখন এই জিনিসটা ঘটবে তখন তুমি নেগেটিভ হয়ে যাবে। এবং যখন সমাজ বলছে সরকারি চাকরি নেই কিন্তু তুমি বলছো না সরকারি চাকরি আছে, আমি ভালোভাবেই জীবন বাঁচবো, মানে জীবনে ভালোভাবেই প্রতিষ্ঠিত হব, মানে তুমি কি করছো, সমাজকে উপেক্ষা করে দিচ্ছ, মানে তুমি এখন পজিটিভ ব্যক্তি হয়ে গেলে। সেই জন্য তুমি যখন সমাজের কথা মতো চলবে তুমি নেগেটিভ হয়ে যাবে, আর তুমি যখন সমাজের বিপরীতে চলবে, নিজে একলা ঘরে পড়াশুনো করবে, সেই সময় তুমি পজিটিভ হয়ে যাবে, তোমার ইমপ্রুভমেন্ট দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই কনসেপ্টটাকেই এবার আমি এই সার্কিটে তুলে ধরি। দেখো, লুপের ডিরেকশন আর আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট, তার ডিরেকশন সেম, মানে তুমি সমাজের কথা মেনে চলছো, মানে এটা কি হবে, মাইনাস I1 R1। এবার দেখো আর টুর ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন কোন দিকে, এই দিকে, এই গোলাপি দাগটা, আর লুপের ডিরেকশনও এই দিকে, মানে এখনো তুমি সমাজের কথাই মেনে চলছো। তাহলে কি হবে, মাইনাস I2 R2। এইবার আর থ্রিটা দেখো, আর থ্রিতে কারেন্টের ডিরেকশন কোন দিকে, নিচের দিকে, আর লুপের ডিরেকশনও দেখো নিচের দিকে, মানে এখনো তুমি সমাজের কথা মেনে চলছো, মানে কি হবে, মাইনাস I3 R3। এইবার আর4 এর ক্ষেত্রে দেখো, আর4 এর ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টের ডিরেকশন এই দিকে, ডান দিকে, এবং লুপের ডিরেকশন বা দিকে, মানে অপোজিট। মানে এখন তুমি এতটা শক্তি পেয়েছো যে সমাজের কথাকে উপেক্ষা করতে পারো, এখন তুমি কি করছো, সমাজের বিপরীতে চলে যাচ্ছ, মানে কি হবে এখন, প্লাস I4 R4। আর এই সমস্ত কিছু ইকুয়াল টু হবে 0। আর এটাই হলো সাইন কনভেনশন। এইভাবেই সাইন কনভেনশন করবে কেভিএল এর অঙ্কে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে একটা প্রবলেমের সাহায্যে জিনিসটাকে বোঝা যাক। দেখো, এই একটা প্রবলেম দিয়েছে, তোমাকে চেয়েছে কি, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 5 ওহম, 6 ওহম, 10 ওহম এবং 4 ওহম। 5, 6, 10 এবং 4-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে। তাহলে তোমাকে ফার্স্ট কাজ কি বলেছিলাম, যে ব্যাটারির থেকে কারেন্টের ডিরেকশন দেখা। তাহলে 15 ভোল্টের পজিটিভ থেকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, মনে করলাম I1, তাহলে নেগেটিভ প্রান্তে কারেন্ট ঢুকবে। একইভাবে 10 ভোল্ট, 10 ভোল্টেরও পজিটিভ থেকে কারেন্ট বেরোবে এবং নেগেটিভ প্রান্তে এসে কারেন্ট ঢুকবে। এইটুকুনি তো বোঝা গেল। এবার আমি কি করব, লুপের ডিরেকশন দেখব, লুপের ডিরেকশন কিরকম হচ্ছে। আমি লুপের ডিরেকশন ক্লকওয়াইজ ধরে নিলাম, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরবে, একই বিষয়। আমি এটাকে ক্লকওয়াইজ ধরে নিলাম আর এই লুপটাকেও ক্লকওয়াইজ ধরে নিলাম। তাহলে ফার্স্ট এই লুপটায় দেখে নিই, এই লুপটায় প্রথম লুপ, ফার্স্ট লুপে দেখে নিই কেভিএল লাগালে কিরকম হয় ফার্স্ট লুপে। তাহলে দেখো, ভোল্টেজ সোর্সে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ মানে কি, তুমি আগে নেগেটিভ ছিলে এখন পজিটিভ হয়ে যাচ্ছ, তাহলে +15। এবারে কারেন্টেরটা দেখি, লুপের ডিরেকশন এদিকে, কারেন্টের ডিরেকশন I1 এটাও এদিকে, মানে কি হচ্ছে, তুমি সমাজের কথা শুনে চলছো, মানে তুমি ভুল করছো। তাহলে হবে -5 I1। I1 R1 ছিল না,
তাহলে এই 5টা হচ্ছে আর i1টা i1 এর মতো, তাহলে -5i1। এইবার দেখো এই 10, তাহলে 10-এর মধ্যে কারেন্ট যাচ্ছে উপর দিকে, কিন্তু লুপের ডিরেকশন তো নিচের দিকে। মানে তুমি এখন সমাজের কথাকে উপেক্ষা করছো, মানে তুমি এখন নিজেকে ইমপ্রুভ করছো, পজিটিভ হয়ে যাচ্ছ। তাহলে আমি কি ধরতে পারি, +10i2। বুঝতে পারলে জিনিসটা? এইবার দেখো ব্যাটারি, ব্যাটারি পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, তাহলে লুপের ডিরেকশন নিচের দিকে, মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছ। মানে কি হচ্ছে, তুমি এখন নেগেটিভ হয়ে যাচ্ছ দিন দিন। তাহলে -10 = 0। তাহলে ফার্স্ট লুপের আশা করি সাইন কনভেনশন তোমরা সবাই বুঝতে পেরেছো। ফার্স্ট লুপে এইভাবে সাইন কনভেনশন হবে। এবার সেকেন্ড লুপে দেখি। তাহলে সেকেন্ড লুপে তো এখনো কারেন্ট ধরা হয়নি, তাহলে এখানে দেখো যদি কেসিএল লাগাও তাহলে কি হবে, এখান থেকে i1 ঢুকছে, এখান থেকে i2 ঢুকছে, তাহলে এখানে কি ঢুকবে, i1 + i2 ঢুকবে। বোঝা যাচ্ছে? এখানে i1 + i2 ঢুকবে, কারণ ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। তাহলে এবার এখানে কারেন্ট পেয়ে গেছি, তাহলে এবার সেকেন্ড লুপে কেভিএল লাগাই। সেকেন্ড লুপে আমি এখন কেভিএল লাগাবো। তাহলে কি হবে, ধরো 6-এর দিয়ে ফার্স্ট আমি ধরা শুরু করলাম, তাহলে লুপের ডিরেকশন এদিকে, কারেন্টের ডিরেকশন এদিকে, মানে সমাজ আর তুমি একই দিকে যাচ্ছ। তাহলে কি হবে, মাইনাস হবে, তাহলে -6i1 + i2। এটা হচ্ছে আর এর ভ্যালু আর এটা হচ্ছে কারেন্টের ভ্যালু। নেক্সট হচ্ছে 4-এর মধ্যে দিয়ে, তাহলে 4-এর মধ্যে দিয়ে কারেন্ট কি যাচ্ছে, এই বরাবর যাচ্ছে i1 + i2, আর লুপের ডিরেকশনও সেম দিকে, মানে আবার তুমি গোল্লায় যাবে। তাহলে -4i1 + i2। এইবার দেখো 10 ভোল্টের ক্ষেত্রে, 10 ভোল্টের ক্ষেত্রে কি, লুপের ডিরেকশন উপর দিকে, তাহলে কি হবে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছ, মানে তুমি এখন আস্তে আস্তে পজিটিভ ব্যক্তি হয়ে উঠছো, মানে +10। এবার 10 ওহমের মধ্যে দিয়ে দেখি, 10 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট উপরের দিকে এবং লুপের ডিরেকশন উপরের দিকে, মানে সেম দিকে, যখন সমাজ আর তুমি সেম দিকে যাচ্ছ, মানে তুমি গুলিয়ে যাচ্ছ, মানে তখন কি হবে, -10i2। তাহলে এটা ইকুয়াল টু 0। এবার তুমি প্রথম ইকুয়েশনটা সলভ করে পাবে i1 - 2i2 = 1, এবং সেকেন্ড ইকুয়েশনটা সলভ করে পাবে i1 + 2i2 = 1। তাহলে এইটা আর এইটা সলভ করে তুমি i1 এর মান পাবে 1 অ্যাম্পিয়ার এবং i2 এর মান পাবে 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তাহলে আমাকে বলেছে যে 5 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে, তাহলে i থ্রু 5 ওহম, তাহলে কত হবে, 5 এর মধ্যে দিয়ে i1 কারেন্ট যাচ্ছিল, এই যে i1 কারেন্ট যাচ্ছে, তাহলে i1 এর মান কত, 1 অ্যাম্পিয়ার, তাহলে 5 এর মধ্যে দিয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে 6 ওহমের মধ্যে দিয়ে কত যাবে, দেখো 6 ওহমের মধ্যে দিয়ে i1 + i2 যাচ্ছে, তাহলে i থ্রু 6 ওহম, তাহলে কত হবে, i1 + i2, মানে 1 + 0 1 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে 10 ওহমের মধ্যে দিয়ে কত যাবে, তাহলে 10 ওহমের মধ্যে দিয়ে দেখো কত যাচ্ছিল, i2 যাচ্ছিল, তাহলে i2 মানে 0 অ্যাম্পিয়ার, তাহলে i থ্রু 10 ওহম ইকুয়াল টু কত হবে, i2 মানে 0 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে 4 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছে, তাহলে 4 ওহমের মধ্যে দিয়ে কত যাচ্ছিল, i1 + i2, তাহলে i থ্রু 4 ওহম ইকুয়াল টু কি হবে, i1 + i2, i1 + i2 মানে 1 + 0 1 অ্যাম্পিয়ার। তাহলে এটাই হবে এর অ্যান্সার। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। আর যদি ইচ্ছা থাকে যে আমি সরকারি চাকরি পাবো, খুব তাড়াতাড়ি ক্র্যাক করতে চাই, একটা সঠিক গাইডেন্সের মাধ্যমে চলতে চাই, তাহলে তোমরা অবশ্যই আমার পেইড ব্যাচে জয়েন করার জন্য ভাবতে পারো। চলো, থ্যাংক ইউ।